আসসালামু আলাইকুম। শুভ সকাল। কিশোর বার্তায়ন ফেসবুক পেজের সৌজন্যে আমার ব্যবস্থাপনা ক্লাসে ব্যবসায়ী শিক্ষা সকল শিক্ষার্থীদের স্বাগত। আমি কমিনুর বেগম, রিকগনাইজেশন অন স্কুল অ্যান্ড কলেজ ব্যবস্থাপনা বিষয়ক প্রভাষক। প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি সকলে সুস্থ এবং নিরাপদ আছো। আজকে আমি তোমাদের সাথে ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের 7ম অধ্যায় নিয়ে ক্লাস করব। অধ্যায়টির নাম প্রেষণা। আশা করি সকলে তোমরা এই অধ্যায়টি শুরু করার পূর্বেই ক্লাসের ভিডিওটি সকলকে শেয়ার করে দিবে, লিঙ্কটা শেয়ার করে দিবে, যাতে সকল শিক্ষার্থী একই সাথে একইভাবে আমরা ক্লাসটা শুরু করি। পূর্বেই কিন্তু আমাদের আজকের ক্লাসটা শুরু যখন করেছিলাম, একটু রেকর্ডিংয়ে ভিডিওতে সমস্যা হয়েছিল। আমি কিন্তু নতুন করে আবার ক্লাসটা শুরু করছি। আশা করি তোমাদের এখন আবার ভিডিওটা দেখতে আমাকে দেখতে সমস্যা হচ্ছে না এবং সাউন্ড সিস্টেমটাও ঠিক আছে। এখন আমরা মূল ক্লাসে চলে যাই। আবারও তোমরা চেক করে দেখো আমার লিঙ্ক ঠিক আছে কিনা, ভিডিও ঠিক আছে কিনা এবং সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা। সবকিছু ঠিক থাকলে বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দাও, যাতে আমরা একসাথে সকলের সাথে মিলে ক্লাসটা শুরু করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা যখন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রে ক্লাস শুরু করি, আমাদেরকে তো মনে রাখতে হবে ব্যবস্থাপনার প্রতিটি ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে দ্বিতীয় পত্রে। কারণ এই দ্বিতীয় পত্রের প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা বিষয়গুলো কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় পর্যন্ত কন্টিনিউ করব এবং বিশ্ববিদ্যালয়ে এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে পড়ানো হবে। যদি আমরা ক্লাসে এই বিষয়গুলো, কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারি, তাহলে কিন্তু তোমাদের এইচএসসি লেভেলের জন্য উপকার হবে, বিশ্ববিদ্যালয়ে যখন পড়বে তখনও তোমাদের উপকার হবে। এখন আমি মূল ক্লাসে চলে যাই। প্রথমে বলেছি আজকে আমি ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র 7ম অধ্যায় প্রেষণা অধ্যায়টি নিয়ে ক্লাস শুরু করছি। তাহলে দেখি আমাদের প্রেষণা অধ্যায় কি কি বিষয় নিয়ে আজকে আমরা ক্লাস করব। আমাদের পাঠ পরিকল্পনাটি দেখি আমরা পড়ব প্রেষণার ধারণা, প্রেষণার বৈশিষ্ট্য, প্রেষণার চক্র এবং প্রেষণা দানের উপায়। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমাদের প্রেষণা এবং অভাব সংক্রান্ত আজকে অধ্যায়টি, এই মুহূর্তে যদি আমি তোমাদের প্রশ্ন করি, এই মুহূর্তে যদি আমি তোমাদের প্রশ্ন করি তোমাদের কি অভাব আছে, কি অভাবের মাধ্যমে তোমরা প্রেষিত হতে চাও, কোন জিনিসটি পেলে তোমরা উৎসাহিত অনুপ্রাণিত হতে চাও, স্বতঃস্ফূর্ত হতে চাও, তাহলে কিন্তু ঝটপট তোমরা মেসেজ করে একটু জানিয়ে দাও এই মুহূর্তে তোমাদের কি কি অভাব আছে, কি কি পেতে চাও, কি পেলে তোমরা উৎসাহিত হবে, অনুপ্রাণিত হবে। তারপরে কিন্তু আমি ক্লাস শুরু করি, ঝটপট করে একটু জানিয়ে দাও। তাহলে আমরা প্রথমে যাব প্রেষণা ধারণা বা প্রেষণা সংজ্ঞা কি। প্রেষণার ধারণা বা প্রেষণার সংজ্ঞা বলতে আমরা কি বুঝি? প্রথমে বলেছি প্রেষণা অভাব সংক্রান্ত। যখন কোনো ব্যক্তির ভিতরে কোনো জিনিস পেতে বা লক্ষ্য অর্জনে অভাব অনুভূত হয়, তখন সে অভাবগুলো পূরণের মাধ্যমে কর্মীকে উৎসাহিত অনুপ্রাণিত করে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে তাদের কর্মদক্ষতা অর্জন করে লক্ষ্য অর্জন করা হচ্ছে প্রেষণা। আমি আবার তোমাদের বলি, প্রেষণা সম্পূর্ণ অভাব কেন্দ্রিক। যখন একজন ব্যক্তির ভিতরে বা একটি কর্মীর ভিতরে অভাব অনুভূত হয়, তখনই সেই ব্যক্তিকে বা সেই কর্মীকে উৎসাহিত অনুপ্রাণিত করে কাজে আগ্রহ সৃষ্টি করে দক্ষতা এবং যোগ্যতা অনুযায়ী যাতে সে সর্বোত্তম কাজ সম্পাদন করতে পারে এবং এই সর্বোত্তম দক্ষতা এবং যোগ্যতা প্রদর্শন করার মাধ্যমে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জিত হয়। তাহলে আমরা দুটো জিনিস জেনেছি, এটা হচ্ছে একজন ব্যক্তির অভাব এবং অভাব পূরণের জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বা কর্মীকে বিভিন্নভাবে উৎসাহিত অনুপ্রাণিত করবে, যাতে সে তার কর্মদক্ষতা বাড়বে এবং অনুপ্রাণিত হয়ে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য তার যোগ্যতা এবং দক্ষতা প্রদর্শন করবে। এবং এই প্রেষণার যে বিষয়গুলো, সেই বিষয়গুলো প্রেষণার শব্দটি কিন্তু এসেছে মোটিভেশন শব্দ থেকে, এবং মোটিভেশন শব্দটা এসেছে ল্যাটিন শব্দ মোভারে থেকে। ল্যাটিন শব্দ মোভারে থেকে, যার অর্থ হচ্ছে
টু হ্যান্ডেল। টু হ্যান্ডেল অর্থ পরিচালনা করা। তাহলে আমরা মোটিভেশন শব্দটি পেয়েছি, যার আবেদনিক বাংলা শব্দ হচ্ছে প্রেরণা, এবং প্রেরণা মোটিভেশন শব্দটা এসেছে ল্যাটিন শব্দ মোবাইল থেকে, যার অর্থ হচ্ছে টু হ্যান্ডেল বা পরিচালনা করা। অর্থাৎ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্মীদেরকে তার আচরণকে প্রভাবিত করে যাতে সে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য এবং লক্ষ্য অর্জনে সাহায্য করে, সেটাই পরিচালনা করাই হচ্ছে মোটিভেশন। তাহলে মোটিভেশন যে বিষয়গুলো আমরা পেয়েছি বা প্রেরণার যে বিষয়গুলো পেয়েছি সেটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক বিষয়, মন সংক্রান্ত বিষয়। কারণ একজন কর্মীকে কখন কোন অবস্থায় তার অভাব অনুভূত হচ্ছে অথবা কিভাবে তার অভাবগুলি পূরণ করলে তার স্বতঃস্ফূর্তভাবে উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনে সাহায্য করবে, সেটা সম্পূর্ণ তার মনস্তাত্ত্বিক বিষয়। তারপরে বলবো প্রেরণা একটা ধারাবাহিক কাজের সমষ্টি, এবং প্রেরণা যেহেতু বলেছি অভাব সংক্রান্ত এবং লক্ষ্য অভিমুখী, মানে নির্দিষ্ট কোনো লক্ষ্য অর্জন করার জন্যই আসলে মানুষ অভাব অনুভব করে, এবং সেই অভাবটা পূরণ করার জন্য তার আচরণগত পরিবর্তন হয়, এবং লক্ষ্যের দিকে পৌঁছানোর জন্য সে যথেষ্ট পরিমাণে তার পরিশ্রমী হয়ে থাকে, এবং উৎসাহিত অনুপ্রাণিত যদি হয়ে থাকে সে তার লক্ষ্য অর্জন করা সহজ হয়ে থাকে। তারপরে আমরা বলেছি যে প্রেরণা মানুষের কর্মীকে তার যোগ্যতা এবং দক্ষতা সর্বোত্তম ব্যবহার করার সুযোগ দেয়, এবং সে তার মানসিক এবং শারীরিক যোগ্যতা এবং দক্ষতা প্রদর্শন করে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্যের জন্য অর্জন করতে পারে। সেরকমই কিন্তু সে তার নিজস্ব অভাব পূরণ বা লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়। তার প্রেরণা দুটো বিষয় থাকে, একটা হলো একজন কর্মী যখন তার অভাব অনুভূত হয় সে অভাব পূরণের জন্য সে উৎসাহিত অনুপ্রাণিত হয়ে লক্ষ্য অর্জনে সাহায্য করে, এবং এর সাথে যখন কর্মীর লক্ষ্য অর্জন করা সম্ভব হবে অথবা লক্ষ্য অর্জনে উৎসাহিত অনুপ্রাণিত হয়ে কাজ করবে, পাশাপাশি কিন্তু প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনও সহজ হয়ে যায়। তাহলে আমরা প্রেরণা বা মোটিভেশন সম্পর্কে একটা ধারণা পেলাম। এখন আমরা যাব প্রেরণা বা মোটিভেশনের বৈশিষ্ট্য। আমাদের কিন্তু 40 মিনিট, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন জানবো প্রেরণা বৈশিষ্ট্য বলতে কি বোঝায়। প্রেরণা বৈশিষ্ট্য হচ্ছে, আমরা প্রথমেই জেনেছি প্রেরণা একটা মনস্তাত্ত্বিক বিষয়। আমরা যদি প্রেরণার বৈশিষ্ট্যগুলি তোমাদের খাতায় লিখে দেই তাহলে কিন্তু অনেকগুলো লেখা হবে। আমি জানি তোমরা যখন ক্লাস শুরু করবে, প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রে কলেজে যখন তোমরা ক্লাস করো তোমাদের সাবজেক্টের খাতা থাকে, কলম থাকে, সমস্ত কিছু নিয়েই কিন্তু ক্লাস শুরু করো। আমি আশা করি যে আমাদের অনলাইন ক্লাস হলেও কিন্তু তোমরা সেই পদ্ধতিতেই ক্লাস শুরু করবে, এবং আমি এখন আশা করছি তোমরা প্রত্যেকের সামনে আমাদের সাবজেক্টের খাতা আছে এবং কলম আছে, এবং যেহেতু আমরা প্রেরণা বৈশিষ্ট্য আলোচনা করব, সকল বৈশিষ্ট্য কিন্তু বোর্ডে লেখা সম্ভব না। আমি যে বৈশিষ্ট্যগুলো বলছি একটু তোমরা খাতায় লিখে নাও, তারপর আমি জিনিসগুলো আলোচনা করব। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আমরা বলবো যে একটা মানব সংক্রান্ত। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে মানব প্রেরণা টোটালি কিন্তু মানব সংক্রান্ত। প্রথমে বলছি আমরা মানব সংক্রান্ত। দ্বিতীয়ত আমরা বলছি মনস্তাত্ত্বিক বিষয়। তৃতীয় আমরা বলছি অভাব ভিত্তিক। চতুর্থ আমরা বলছি লক্ষ্য কেন্দ্রিক। পঞ্চম আমরা বলছি ইতিবাচক নেতিবাচক। ষষ্ঠ বলছি আমরা পরিস্থিতি নির্ভর। তাহলে আমরা প্রত্যেকটা বৈশিষ্ট্য একটু আলোচনা করি। প্রথমে বলেছি মানব সংক্রান্ত। আমরা কিন্তু জানি অভাব অর্থই হচ্ছে মানুষের অভাব, মানব সংক্রান্ত। একজন মানুষের ভিতরে শুধু তার অভাব জাগ্রত হবে, এবং একজন মানুষের যখন অভাব জাগ্রত হয় তখন বিভিন্ন বিষয়গুলি বিবেচনা করে ওই মুহূর্তে একজন ব্যক্তি বা একজন কর্মী কি অভাব অনুভূত হচ্ছে
সেই উপর ভিত্তি করে কিন্তু একজন ব্যবস্থাপক বা অধীনস্থ কর্মীকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার অভাবগুলি বুঝে সেই অভাবগুলো পূরণ করার চেষ্টা করে। যখন একজন ব্যক্তির ভিতরে বা একজন কর্মীর ভিতরে অভাব অনুভূত হয়, তখন বিভিন্ন আচরণগত বা তার লক্ষ্য অর্জনের কিছু পরিবর্তন তার ভিতরে দেখা দেয়। এবং এই পরিবর্তন, আচরণগত পরিবর্তনের কারণে একজন ব্যক্তির যেমন অভাব ভিন্ন হতে পারে, একটা অবস্থানে থেকে ভিন্ন অবস্থান থেকে ভিন্ন ভিন্ন অভাবও কিন্তু অনুভব হতে পারে। তাহলে আমি বলেছি যে অভাব শুধুমাত্র মানুষের নির্দিষ্ট অবস্থানে থেকে অথবা ভিন্ন ভিন্ন অবস্থানে থেকে অথবা একটা অভাব অনুভূত হলো সেই অভাবটাই সর্বশেষ অভাব তা কিন্তু নয়। একজন ব্যক্তি সর্ব অবস্থাতে তার অভাব অনুভূত হতে পারে এবং একটা অভাব পূরণ হওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরে তার আরেকটি অভাব শুরু হতে পারে। ক্লাস শুরু হওয়ার পূর্বে তোমাদের যে কথাগুলো আমি বলেছিলাম যে প্রেষণা কিন্তু অভাব সংক্রান্ত, এবং এই মুহূর্তে তোমরা যারা যে জিনিসটার অভাব অনুভব করছো চট করে একটু SMS করে জানিয়ে দাও তোমরা এখন এই মুহূর্তে কি অভাব অনুভব করছো। এবং আমি আশা করি তোমরা যারা যে অভাবগুলি অনুভব করছো এই মুহূর্তে SMS করে পাঠিয়েছো, আগামীকাল অথবা তার পরদিন কিন্তু সেই অভাবগুলি তোমাদের ভিতরে থাকবে না, কারণ অভাব সবসময় পরিবর্তনশীল। তারপর আমরা বলেছি মনস্তাত্ত্বিক বিষয়। মনস্তাত্ত্বিক বিষয়ের অর্থই হচ্ছে একজন কর্মী তার মানসিক অবস্থার উপর অভাব নির্ভরশীল। এই কারণে যে একজন কর্মী কোন অবস্থাতে কোন অভাব অনুভব করবে এবং সে অভাবটা পূরণের মাধ্যমে ব্যবস্থাপক যখন তাকে বিভিন্ন ধরনের উৎসাহ উদ্দীপনা দিয়ে অভাবটা পূরণ করবে, তখন কিন্তু বেশিরভাগ সময় ওই কর্মীর মানসিক উন্নতি ঘটে। মানসিক উন্নতি, মানসিক প্রশান্তি কিন্তু একজন কর্মীকে কর্মদক্ষতা বাড়িয়ে দেয়, কর্মচঞ্চলতা বাড়িয়ে দেয় এবং প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনের জন্য নিজস্ব যোগ্যতা এবং দক্ষতা এবং সর্বোত্তম কর্মক্ষমতা ব্যয় করে। একজন কর্মী যখন তার অভাব অনুভূত হয়, প্রথমেই তার মানসিক ভাবে সে প্রশান্তি পেতে চায়, মানসিক ভাবে সে চায় তার দক্ষতা এবং যোগ্যতা যদি সে বৃদ্ধি পায়, মানসিক মনোবল বৃদ্ধি পায় এবং কর্মচঞ্চলতা বৃদ্ধি পায় এবং কর্মক্ষমতা বৃদ্ধি পায়। সেই জন্য বলা হচ্ছে প্রেষণা সম্পূর্ণ মনস্তাত্ত্বিক বিষয়। কারণ এই একজন কর্মী কখন কিভাবে তার মানসিক প্রশান্তি পাবে, উৎসাহ উদ্দীপনা পাবে, এটা কিন্তু প্রত্যেক কর্মীর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এখন আমরা যাচ্ছি অভাব ভিত্তিক। অভাব ভিত্তিক হচ্ছে আমরা পূর্বেই কিন্তু বলেছি প্রেষণা সম্পূর্ণ অভাব কেন্দ্রিক। একজন কর্মী তার অভাব বোধ থেকে কিন্তু সে প্রেষিত হতে চায়, উৎসাহিত হতে চায়, অনুপ্রাণিত হতে চায় এবং প্রত্যেক কর্মীর অভাব ধরনগুলোও কিন্তু ভিন্ন থাকে। সেই জন্য বলছি যে ব্যক্তির ভিতরে কোনো একটা উপাদান বা আর্থিক বা অনার্থিক বা ইতিবাচক নেতিবাচক যে ধরনের অভাবই সে অনুভব করুক না কেন, সে অভাবটা পূরণের লক্ষ্যে সে সর্বোত্তম কার্য সম্পাদন করে এবং তার লক্ষ্যে পৌঁছানোর জন্য সে উৎসাহিত অনুপ্রাণিত হতে চায় এবং অভাবগুলো পূরণ করতে চায়। তারপর আমরা বলবো আমাদের মানব সংক্রান্ত হলো, মনস্তাত্ত্বিক হলো, অভাব কেন্দ্রিক হলো, আর লক্ষ্য কেন্দ্রিক। লক্ষ্য কেন্দ্রিক অর্থই হচ্ছে একজন কর্মী যখন কাজ করে সেই কর্মী তার লক্ষ্য অনুযায়ী তার প্রাতিষ্ঠানিক লক্ষ্যের সাথে সাথে কর্মীর তার নিজস্ব যে অভাব, সেই অভাব পূরণের লক্ষ্যেও কিন্তু কাজ করে। এখানে দুটো লক্ষ্য কেন্দ্রিক হতে পারে। একজন কর্মীর যখন তার অভাব অনুভূত হয়, সে অভাবের সাথে অভাব পূরণের লক্ষ্যে সে কাজ করে এবং অভাব পূরণের লক্ষ্যে যখন সে কাজ করবে সে উৎসাহিত অনুপ্রাণিত হবে, তার কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। সেরকমই কিন্তু প্রতিষ্ঠানের যে উদ্দেশ্য বা লক্ষ্য আসে সেটাও কিন্তু সে পূরণ করবে। এই দুটো ক্ষেত্রে কিন্তু একজন কর্মী তার অভাব অনুভূত হয়, অভাব থেকে প্রেষিত হতে চায় এবং এই অভাব পূরণ হলে প্রাতিষ্ঠানিক যে অভাব সেটাও কিন্তু পূরণ হয়। তারপর আমরা বলবো ইতিবাচক এবং নেতিবাচক। যেহেতু প্রেষণা কর্মীদেরকে উৎসাহিত অনুপ্রাণিত করে, সেই জন্য প্রেষণা কিন্তু ইতিবাচক হতে পারে, নেতিবাচক হতে পারে। ইতিবাচকটাকে যখন কর্মীকে বিভিন্ন উপকরণ দিয়ে, আর্থিক বা অনার্থিক বিভিন্ন উপকরণ দিয়ে উৎসাহিত অনুপ্রাণিত করে, তখন বলা হচ্ছে ইতিবাচক প্রেষণা। তাহলে নেতিবাচক প্রেষণা কি? নেতিবাচক প্রেষণা অনেক সময় ব্যবস্থাপক বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভাবে কর্মীদের যেহেতু উৎসাহিত অনুপ্রাণিত করে তার কর্মদক্ষতা বৃদ্ধি করা যাচ্ছে না, অতএব তাকে বিভিন্ন ধরনের তিরস্কার, শাস্তি প্রদান, বরখাস্ত বা ছাঁটাইয়ের মাধ্যমে
সেই কর্মীর যোগ্যতা এবং দক্ষতা অর্জনের চেষ্টা করবে। এটা হচ্ছে ইতিবাচক প্রেষণা এবং নেতিবাচক প্রেষণা। আমরা কিন্তু একজন কর্মী একজন প্রেষণার বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আলোচনা করছি। পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে পরিস্থিতি নির্ভর। পরিস্থিতি নির্ভর অর্থই হচ্ছে যে একজন কর্মী একটা প্রতিষ্ঠানে কাজ করবে এবং সেই কর্মী সেই মুহূর্তে সেই পরিস্থিতিতে যে অভাব অনুভূত করবে এবং সেই কর্মী কিন্তু পরবর্তী পরিস্থিতিতে সেই অভাবগুলো ভিন্ন হতে পারে। আবার প্রতিষ্ঠানে বিভিন্ন পর্যায়ে একই ধরনের কর্মী থাকলেও কিন্তু ভিন্ন ভিন্ন কর্মী ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে তার অভাব অনুভূত হয়। যেমন বলতে পারবো যে একটা অবস্থানে থেকে বা একটা পজিশনে থেকে কর্মী বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা মধ্য পর্যায় কর্তৃপক্ষ প্রত্যেকেই অভাবগুলো ভিন্ন এবং সেটা পরিস্থিতির উপরে কিন্তু ভিন্ন হয়ে থাকে। যেমন কারো থাকতে পারে খাদ্য বস্ত্র বাসস্থানের চাহিদা, কারো থাকতে পারে সামাজিক মর্যাদার চাহিদা, কারো থাকতে পারে আত্মতৃপ্তির চাহিদা, কারো থাকতে পারে তার শৌখিন জিনিসের চাহিদা। সেই জন্য বলছে যে একটা অবস্থানে থেকে যেমন একজন ব্যক্তি তার পরিস্থিতি অনুযায়ী চাহিদা ভিন্ন হতে পারে, আবার একই অবস্থানে বিভিন্ন কর্মী বিভিন্ন পরিস্থিতিতে তার ভিন্ন ভিন্ন চাহিদা সে প্রদর্শন করতে পারে, যেটা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে কর্মীকে ভিন্ন ভিন্ন চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ব্যবস্থাপনার বৈশিষ্ট্য আলোচনা করছি। আমাদের ধারণা ছিল ব্যবস্থাপনার ধারণা, আলোচনা করছি ব্যবস্থাপনার বৈশিষ্ট্য। এখন আমরা আলোচনা করব ব্যবস্থাপনার চক্র। ব্যবস্থাপনার চক্র বলতে কি বুঝি? ব্যবস্থাপনার চক্র যখন আমরা পড়ব তখন কিন্তু প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কিন্তু একটা চক্র আঁকতে হবে। সেই চক্রটা হচ্ছে অভাব সংক্রান্ত চক্র। চক্র অর্থই হচ্ছে যে একজন ব্যক্তি যখন অভাব অনুভূত হয়, বিভিন্ন পর্যায়ে সে অভাবগুলি পূরণের জন্য তার আচরণ পরিবর্তন হয়, কাজের ধরন পরিবর্তন হয়, তারপর সেই অভাবটা সে পূর্ণ করে। অভাবটা পূরণ করার পরে সে সন্তুষ্টি অর্জন করে। সন্তুষ্টি অর্জন করার পর পরবর্তীতে তার ভিতরে আবার অভাব অনুভূত হয়। এই যে প্রেষণা যে এই যে অভাব জাগ্রত হওয়া, অভাব বিভিন্ন পর্যায়ে সেই অভাবগুলো পূরণ হওয়া, সন্তুষ্টি অর্জন করে এবং পরবর্তীতে সেই কর্মীর আবার নতুন করে কোনো অভাব জাগ্রত হয়। এই প্রেষণার এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় প্রেষণা চক্র। আমি আবারও বলছি, প্রেষণার যে প্রক্রিয়াটা আছে অভাব থেকে শুরু করে সন্তুষ্টি অর্জন পর্যন্ত যে বিভিন্ন ধাপগুলো আছে, সেই ধাপগুলো যখন একটা চক্রের ভিতরে চক্রাকারে আবর্তিত হয় তখন আমরা বলবো সেটাকে প্রেষণা চক্র। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যখন প্রেষণা চক্র কোনো প্রশ্ন আসবে তোমরা কিন্তু কখনোই বলবে না প্রেষণার কাজগুলো চক্রাকারে আবর্তিত হয়। তোমাদের কিন্তু সবসময় মনে রাখতে হবে প্রেষণার ধাপগুলো যখন চক্রাকারে আবর্তিত হয় তখন তাকে বলবো আমরা প্রেষণার চক্র। এখন আমরা প্রেষণার চক্রটাই একটু আলোচনা করব। প্রেষণার চক্রের প্রথম আছে, আমরা বলেছিলাম একটা চক্র আঁকবো এবং আমি আশা করি আমার প্রিয় শিক্ষার্থীদের সকলের হাতে খাতা কলম আছে এবং আমি যখন বোর্ডে চক্রটা আঁকবে তোমরাও কিন্তু প্লিজ চক্রটা এঁকে নিও, তাই তোমাদের বুঝতে এবং পড়তে সুবিধা হবে। প্রথমে আমরা প্রেষণার চক্র আঁকবো। আমরা বলেছি যে প্রেষণা চক্র বলতে বোঝায় অভাব থেকে শুরু করে সন্তুষ্টি অর্জন পর্যন্ত প্রেষণা প্রক্রিয়ার যে ধাপগুলো আছে সেই ধাপগুলো যখন চক্রাকারে আবর্তিত হয় তখন আমরা তাকে বলবো প্রেষণা চক্র। চক্রাকারে আবর্তিত হওয়ার অর্থ হচ্ছে ধাপগুলো একটু দেখি আমরা ধাপগুলো কি আছে। ধাপগুলো আছে আমাদের এক নম্বর আছে অভাব, এক নম্বর আছে আমাদের অভাব, দুই নম্বর আছে আমাদের ধারণা, তিন নম্বর আছে আমাদের লক্ষ্য অভিমুখী আচরণ, লক্ষ্য অভিমুখী আচরণ, চার নম্বর হচ্ছে আমাদের উদ্দীপক প্রাপ্তি, পাঁচ নম্বর
হচ্ছে আমাদের সন্তুষ্টি অর্জন। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ধাপগুলো এভাবে আবর্তিত হয়। তার অর্থই হচ্ছে একটা প্রেষণ চক্রে যখন একটা ধাপ অতিক্রম করে পরবর্তী ধাপে তার সে আবার চলে যাবে। মানে 1 নম্বর ধাপে যখন মানুষের ভিতরে অভাব তৈরি হবে, তারপর অভাবের জন্য সে তাড়না করবে, তাড়না করার পর সে লক্ষ্য অভিমুখী আচরণ করবে, লক্ষ্যে অভিমুখী আচরণের পর সে উদ্দীপক প্রাপ্তি হবে, তারপর সে সন্তুষ্টি অর্জন করবে। আমরা কিন্তু প্রথমে বলেছি যে প্রেষণা প্রক্রিয়ার ধাপগুলো যখন চক্রাকারে আবর্তিত হয় তাকে কিন্তু প্রেষণা চক্র বলে। তার মানে এই যে আমরা যে 5টা ধাপ আলোচনা আমরা বোর্ডে লিখেছি, এইগুলোকে বলা হয় প্রেষণার ধাপ। এবং এই ধাপগুলো কিন্তু আমরা কখনো কাজ হিসাবে উল্লেখ করবো না। অনেকেই কিন্তু তোমরা ভুল করে লিখো যে প্রেষণার কাজগুলো যখন চক্রাকারে আবর্তিত হয়। মনে রাখতে হবে প্রেষণার ধাপগুলো হচ্ছে অভাব থেকে শুরু করে সন্তুষ্টি অর্জন পর্যন্ত যে কাজগুলো করা হয় সেগুলোকে বলা হয় প্রেষণার ধাপ। আমরা একটু ধাপের অভাব থেকে শুরু করি। আমরা কিন্তু নরমালি কিন্তু জানি অভাব বলতে কি বোঝায়। একজন ব্যক্তির ভিতরে যখন কোনো কিছু চাহিদা থাকে, প্রয়োজন থাকে, তখনই কিন্তু তাকে অভাব বলা হয়। এবং প্রেষণা সম্পূর্ণ কিন্তু অভাব কেন্দ্রিক। এবং এটাও মনে করতে হবে যে একজন ব্যবস্থাপক যখন বিভিন্ন কর্মীর অভাবগুলো ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন করে, ভিন্ন ভিন্নভাবে অনুধাবন করে, পর্যবেক্ষণ করে, তখন কিন্তু ব্যবস্থাপক দেখে যে একই অবস্থানে থেকে ভিন্ন ভিন্ন কর্মীর ভিন্ন ভিন্ন অভাব থাকতে পারে, আবার ভিন্ন ভিন্ন অবস্থানে থেকে আবার ভিন্ন ভিন্ন অভাবও থাকতে পারে। তবে এটা সঠিক যে যখন অভাব একজন কর্মীর ভিতরে অভাব জাগ্রত হয়, তখন সেই কর্মী সে অভাবটা পূরণের জন্য সে সকল ধরনের আচরণগত পরিবর্তন, কাজের পরিবর্তন এবং মনোভাবের পরিবর্তন হয়। এবং ব্যবস্থাপক তার বিভিন্ন অবস্থা পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানের সামর্থ্য, কর্মীদের যোগ্যতা, দক্ষতা এবং ব্যবস্থাপকের দৃষ্টিভঙ্গিতে ভিন্ন ভিন্ন কর্মীর ভিন্ন ভিন্ন অভাবগুলো সে পর্যবেক্ষণ করে পূরণের চেষ্টা করে। এবং ব্যবস্থাপক এটাও চিন্তা করে যে যেহেতু কর্মী বাহিনী দিয়েই তার প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জিত হবে, সেই জন্য প্রত্যেকটা কর্মীর চাহিদাগুলো, অভাবগুলো, প্রয়োজনগুলো যে ভিন্ন, সেই জন্য ভিন্নভাবে তাদের অভাবগুলো, চাহিদাগুলো পূরণ করার জন্য সে সচেষ্ট হয়। তাহলে আমরা অভাব সম্পর্কে জানলাম। এখন আমরা তাড়না জানবো। তাড়নার অর্থ হচ্ছে যে অভাবকে কেন্দ্র করে একজন ব্যক্তির ভিতরে তাড়নার সৃষ্টি হয়। তাড়নার অর্থই হচ্ছে যে যখন একজন কর্মীর ভিতরে অভাব জাগ্রত হয়, তখন তার ভিতরে কাজের প্রতি আগ্রহ তৈরি হয় এবং সে ওই অভাবের কারণে সে অভাবটা পূরণের জন্য বা চাহিদাটা পূরণের জন্য সে পূর্বের থেকে আরো বেশি পরিমাণে কাজে আগ্রহী বোধ করে। এবং সেই তাড়না দিয়ে তার সে অভাব পূরণের জন্য তার ভিতরে কিছু পরিবর্তন দেখা যায়। এবং সে পরিবর্তনটা হচ্ছে সে সহকর্মীদের চেয়ে আগের চেয়ে বেশি পরিমাণ কাজ করে, যাতে সে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থাপককে বোঝাতে চেষ্টা করে সে পরিশ্রমী, সে তার কিছু অভাব আছে, অভাবটা সে পূরণ করতে চায়। এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ লক্ষ্য করে যে এই ব্যক্তি আগে যেভাবে পরিশ্রম করত, বর্তমানে তার পরিশ্রমের পরিমাণটা বেড়ে যাচ্ছে এবং সে তার অভাবের পূরণের জন্য সে যে কোনো ধরনের চ্যালেঞ্জ বা ঝুঁকি গ্রহণ করতে চাচ্ছে এবং আগের যে কঠিন পরিশ্রম করে অন্যান্য সহকর্মীদের চাইতে নিজের অবস্থানটা আরো সুদৃঢ় করতে চাচ্ছে। এবং সেই সুদৃঢ় করার কারণই হচ্ছে সে তার নিজের ভিতরে অভাব আছে এবং অভাবটা পূরণের জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সে বোঝাতে চাচ্ছে যে ব্যবস্থাপক বা প্রতিষ্ঠান যদি তার অভাবটা পূরণ করে এবং সে অভাব পূরণের মাধ্যমে সে তার লক্ষ্য তাড়নাটা প্রকাশ করে থাকে। আমরা তাড়নার অর্থ বুঝেছি যে যখন অভাব অনুভূত হয়, অভাবটা পূরণের জন্য কর্মীর ভিতরে কাজের প্রতি তাড়না, অর্থাৎ কাজের প্রতি আগের চেয়ে সে বেশি পরিশ্রমী হবে, লক্ষ্য অর্জনের জন্য সে চ্যালেঞ্জ গ্রহণ করবে, ঝুঁকি গ্রহণ করবে, যাতে ব্যবস্থাপক কর্তৃপক্ষ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বুঝতে পারে যে কর্মীর ভিতরে অভাব আছে এবং সে অভাবটা পূরণের জন্য যে ব্যবস্থাপক বা প্রতিষ্ঠানকে তার যোগ্যতা এবং দক্ষতা আগের চেয়ে বেশি প্রদর্শন করতে চাচ্ছে এবং সে কঠোর পরিশ্রম করতে চাচ্ছে। যখন অভাব অনুভূত হয় তখন কর্মীর ভিতরে তাড়না তৈরি হয়। তাড়না পরে হচ্ছে লক্ষ্য অভিমুখী আচরণ। লক্ষ্য অভিমুখী আচরণ হচ্ছে একজন ব্যক্তির ভিতরে কোনো প্রয়োজন বা অভাব আছে,
সে তো প্রতিষ্ঠানের ব্যবস্থাপক বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সে বিভিন্ন আচরণ দিয়ে সে পরিশ্রমের মাধ্যমে সে বোঝাতে চেয়েছে সে আগের চেয়ে বেশি পরিশ্রমী, যাতে ব্যবস্থাপক কর্তৃপক্ষ সন্তুষ্টি অর্জন করে, তার অভাবগুলি বুঝে এবং পরিশ্রম কঠোর পরিশ্রম বা তার চ্যালেঞ্জ গ্রহণ বা ঝুঁকি গ্রহণ থেকে বুঝে যে তার ভিতরে প্রাতিষ্ঠানিক কিছু অভাব বা চাহিদা আছে। এবং এই অভাব বা চাহিদার তাড়ানোর পরবর্তী ধাপ হচ্ছে আমাদের লক্ষ্য অভিমুখী আচরণ। লক্ষ্য অভিমুখী আচরণ অর্থ হচ্ছে যে কর্মীর ভিতরে কোনো অভাব আছে এবং এই অভাব বা লক্ষ্য পূরণের জন্য তার ভিতরে কিছু আচরণগত পরিবর্তন হয়েছে, যে পরিবর্তনটা আচরণকে নিয়ন্ত্রণ করছে, আচরণকে পরিচালনা করছে এবং সেই আচরণের জন্য সে ব্যবস্থাপককে বা প্রতিষ্ঠানকে তার আচরণের পরিবর্তনের কারণে তার ভিতরে যে অভাব আছে সেটা সে প্রকাশ করতে চাচ্ছে। আমি আগেই বলেছি যে অতি পরিশ্রম করতে চাচ্ছে সে, তারপরে সে চ্যালেঞ্জ গ্রহণ করতে চাচ্ছে অথবা সে ঝুঁকি গ্রহণ করতে চাচ্ছে। এই বিষয়গুলো আসলে সে তার আচরণের মাধ্যমে প্রকাশ করতে চাচ্ছে যে সে পূর্বের চেয়ে আরো বেশি পরিশ্রমী, কারণ তার আচরণের ভিতরে কিছু পরিস্ফুটিত হয়েছে যেগুলো তার লক্ষ্য বা অভাব পূরণের সাথে সম্পর্কিত। আমরা বলেছি যে প্রেষণা চক্র বলছি আমরা, অভাব থেকে তাড়না থেকে লক্ষ্য অভিমুখী আচরণ। একজন কর্মীর ভিতরে যখন অভাব হয় তখন তার ভিতরে এই অভাবটা পূরণের জন্য তাড়না তৈরি হয়, যেমন বলেছিলাম আমরা পরিশ্রমী হবে, এবং পরিশ্রমী হওয়ার পরে তার ভিতরে লক্ষ্য অভিমুখী আচরণ তৈরি হয়। লক্ষ্য অভিমুখী আচরণ অর্থ হচ্ছে তার আচরণ পূর্বের মতো থাকে না, তার অভাব বা প্রয়োজন পূরণের জন্য তার আচরণগত কিছু পরিবর্তন তার সহকর্মীরাও লক্ষ্য করে, তার নিজের ভিতরে সেই পরিবর্তনটা আনে এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দেখে যে তার ভিতরে সেই পরিবর্তনটা এসেছে। তারপর আমরা বলবো উদ্দীপক প্রাপ্তি। উদ্দীপক প্রাপ্তির অর্থই হচ্ছে যে একজন ব্যবস্থাপক যখন দেখবে তার কর্মী বাহিনীকে বা অধীনস্থ কর্মীকে কোন একটা বিষয়ের অভাব আছে, অভাবের তাড়নায় সে তাড়িত হয়ে পরিশ্রমী হচ্ছে এবং তারপরে তৃতীয় ধাপে তার আচরণগত পরিবর্তন হয়েছে, তখন এই কর্মীর প্রতি সন্তুষ্ট হয়ে ব্যবস্থাপক এই কর্মীকে তার অভাবগুলো পূরণের জন্য সচেষ্ট হয় এবং অভাবগুলো পূরণের জন্য যে বিষয়গুলো ব্যবস্থাপক চিন্তা করে। আমি কিন্তু প্রথমেই বলেছি যে একজন ব্যবস্থাপক একজন কর্মীর অভাবগুলো পূরণের জন্য যেমন তার প্রাতিষ্ঠানিক সামর্থ্য, কর্মীদের যোগ্যতা, দক্ষতা, সেরকম ব্যবস্থাপকের দৃষ্টিভঙ্গির উপরও কিন্তু নির্ভর করে যে কোন কর্মীকে কিভাবে সে অভাবগুলো পূরণ করবে এবং অভাবগুলো পূরণের মাধ্যমে কর্মী উৎসাহিত অনুপ্রাণিত হবে এবং কর্মদক্ষতা বাড়িয়ে সে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন করবে। যখন কর্মীকে উদ্দীপ্ত করা হয় বা উদ্দীপক প্রাপ্তির অর্থই হচ্ছে যে প্রতিষ্ঠান থেকে কর্মী যে উপাদান বা যে উৎসাহ উদ্দীপনামূলক উপাদান সে আশা করেছিল, যে অভাবটা পূরণের সে আশা করেছিল, সে অভাবটা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রতিষ্ঠান তাকে পূরণ করেছে, মানে উদ্দীপক প্রাপ্তি হয়েছে এবং তার ভিতরে একটা তৃপ্তি এসেছে যে আমি চাইতে পারে আর্থিক কোনো সুবিধা অথবা চাইতে পারে সামাজিক কিছু সুযোগ সুবিধা, যেগুলি দিয়ে ওই কর্মীকে উৎসাহিত এবং উদ্দীপিত করবে। উদ্দীপিত করার পর কর্মী যখন এই উপাদানটা আর্থিক বা অনার্থিক সে উপাদানটা পেয়ে উৎসাহিত হবে, অনুপ্রাণিত হবে, তখন কিন্তু এই পর্যায়ে এসে কর্মী তৃপ্তি বোধ করবে। যেমন বলবো, যখন তোমরা খুবই তৃষ্ণার্ত থাকো তখন যদি তোমাদেরকে এক গ্লাস পানি দেওয়া হয় তখন কিন্তু তুমি তৃপ্তি বোধ করো, এবং তৃপ্তি বোধ করার পরে কিন্তু তোমরা কখনোই বলতে পারো না যে আমি এক গ্লাস পানি খেয়ে তৃপ্তি বোধ করেছি, অতএব আমার আর কোনো চাহিদা নাই, আমি স্প্রাইট খেতে চাচ্ছি না, আমি আইসক্রিম খেতে চাচ্ছি না। তার মানে হচ্ছে যে সে যখন উদ্দীপক যে উপাদানটা আর্থিক বা অনার্থিক সে সুযোগ সুবিধা ভোগ করবে তখন তার ভিতরে একটা সন্তুষ্টি অর্জন করবে। অসন্তুষ্টি অর্থ হচ্ছে যে কর্মী তখন চিন্তা করবে যে তাকে যে উপাদানটা দিয়ে উৎসাহিত অনুপ্রাণিত করা হয়েছে, সুযোগ সুবিধা দিয়ে উৎসাহিত অনুপ্রাণিত করা হয়েছে এবং সে যে অভাব থেকে শুরু করে তাড়না, লক্ষ্য অভিমুখী আচরণ, যে বিষয়গুলি দিয়ে ব্যবস্থাপক কিংবা প্রতিষ্ঠানকে বোঝাতে চেষ্টা করেছে সে অভাবগুলোতে পূরণ করতে চায়, সেগুলো সে পূরণ করার পর যে উদ্দীপক প্রাপ্তি হলো। উদ্দীপক প্রাপ্তি হওয়ার পর
তখন সে সন্তুষ্টি অর্জন করে। সন্তুষ্টি অর্জন করা অর্থই হচ্ছে যে প্রথম পর্যায় থেকে চতুর্থ পর্যায় পর্যন্ত, ধাপ পর্যন্ত সে উদ্দীপক প্রাপ্তি হয়েছে, চাহিদা, তাড়না, লক্ষ্য, অভিমুখী আচরণ এবং উদ্দীপক প্রাপ্তি। যখন এই 4টা ধাপ সে পূরণ করে, তার আচরণ দিয়ে, কর্মদক্ষতা দিয়ে উৎসাহিত অনুপ্রাণিত হয়ে যখন প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য বা লক্ষ্য অর্জন করে, ধরে নিতে হবে যে সেই ক্ষেত্রে প্রতিষ্ঠান ওই কর্মীকে লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য তাকে যে চাহিদা বা প্রয়োজনটা ছিল সেটাই তা পূরণ করেছে। তখনই কিন্তু কর্মীর ভিতরে একটা সন্তুষ্টি আছে। সন্তুষ্টিটা এরকম যে কর্মী যে পরিমাণে পরিশ্রম করেছে, তার যোগ্যতা এবং দক্ষতা প্রদর্শন করতে পেরেছে, নিজের কাজ সঠিকভাবে সর্বোত্তম ক্ষমতা দিয়ে প্রদর্শন সম্পাদন করতে পেরেছে এবং সাথে সাথে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন করতে পেরেছে, এই পর্যায়ে এসে সে সন্তুষ্টি অর্জন করবে। এই কারণে যে কর্মী তখন ভাববে যে আমার এতদিনের অভাব, আমার কঠোর পরিশ্রম, ঝুঁকি গ্রহণ, আচরণগত পরিবর্তন, অন্যদের চেয়ে বেশি পরিশ্রম করে প্রতিষ্ঠান থেকে, ব্যবস্থাপকদের কাছ থেকে নিজের অভাবটা সে পূরণ করতে পেরেছে এবং নিজের অভাব ব্যবস্থাপক বা প্রতিষ্ঠানকে সে প্রদর্শন করতে পেরেছে যে তার ভিতরে এই অভাবটা আছে। আচ্ছা, যখন সে সন্তুষ্টি অর্জন করলো তখন কিন্তু আমরা এই প্রেষণা চক্রে আমরা কিন্তু বলবো না যে কর্মীর আর কোনো অভাব থাকবে না। প্রেষণা চক্র অর্থই হচ্ছে যে যখন অভাব থেকে তাড়না থেকে লক্ষ্যমুখী আচরণ এবং যখন উদ্দীপক প্রাপ্তি হয় তখন সে সন্তুষ্টি অর্জন করে। সন্তুষ্টি অর্জন করার পরে তার কিছুক্ষণ পরে বা তার পরের দিন অথবা তার পরবর্তীতে কিন্তু কর্মীর ভিতরে পূর্বের যে অভাবটা অনুভব করেছিল, অভাবটা পূরণের জন্য নতুন করে আরেকটা অভাব তার ভিতরে জাগ্রত হয়। তার অর্থই হচ্ছে যে সন্তুষ্টি অর্জন হলেই যে একজন ব্যক্তি বা কর্মীর অভাব পূরণ হবে, তার ভিতরে আর কোনো অভাব জাগ্রত হবে না, তা কিন্তু না। কর্মীর ভিতরে নতুন করে আরেকটি অভাব জাগ্রত হবে এবং এই নতুন অভাব যখন জাগ্রত হবে তখন কিন্তু এই কর্মী আবার আগের পদ্ধতিতেই কিন্তু তার অভাবটা বা চাহিদাটা পূরণের জন্য সচেষ্ট হয়। এই বিষয়গুলো হচ্ছে প্রেষণা চক্র। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু প্রথমেই বলেছি আমাদের প্রেষণা চক্রটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের সবসময় কিন্তু বোর্ড এবং কলেজে প্রেষণা চক্রটি আমাদের অনুধাবন প্রশ্ন হিসাবে আসে এবং এমসিকিউ হিসাবে আসে। তোমরা যখন প্রেষণা চক্রটি পড়বে তোমরা কিন্তু খুব গুরুত্ব সহকারে পড়বে এবং আমি যেহেতু বোর্ডে তোমাদের একে স্তরগুলো বুঝিয়েছি, ধাপগুলো বুঝিয়েছি এবং যে ধাপে যে লেখাটা আছে সেই ধাপে কিন্তু সেটা লিখতে হবে। তার অর্থ হচ্ছে 1 নম্বরে যদি অভাব থাকে অভাবটাই লিখতে হবে, 5 নম্বরে যদি সন্তুষ্টি অর্জন থাকে সন্তুষ্টি অর্জন লিখতে হবে। যে ধাপে যে স্তরটা আছে বা যে ধাপে যে নম্বরটা আছে সেই ধাপে কিন্তু সেটাই লিখতে হবে, এলোমেলো করে লিখলে হবে না। ঠিক আছে, আমাদের প্রেষণা চক্রটা আমরা শেষ করে ফেলেছি। এখন হচ্ছে আমাদের যে পাঠ পরিকল্পনা ছিল সেখানে আমাদের আছে প্রেষণার ধারণা আমরা শেষ করেছি, প্রেষণার বৈশিষ্ট্যটা আমরা শেষ করেছি এবং প্রেষণা চক্রটা আমরা শেষ করেছি। এখন আমরা আলোচনা করব প্রেষণা দানের উপায় বা কৌশল। প্রেষণা দানের উপায় বা কৌশল কিন্তু আমি একটু বড় করে আলোচনা করব। আজকে ক্লাসে যতটুকু সম্ভব আমরা আলোচনা করব, প্রয়োজন হলে পরবর্তী ক্লাসে আমরা যতটুকু সম্পূর্ণ করি না পরবর্তী ধাপ থেকে আমরা সেটা সম্পূর্ণ করব। আমরা আবার একটু যাই, প্রেষণা বলতে আমরা কি বুঝি? প্রেষণা কিন্তু অভাব থেকে, প্রেষণার মূল বিষয়বস্তু হচ্ছে অভাব। যেখানে অভাব থাকবে সেখানে একজন কর্মী প্রেষিত হতে চাবে এবং সে প্রেষিত হতে চাবে বিভিন্ন উৎসাহ, উদ্দীপনা, বিভিন্ন আর্থিক বা অনার্থিক উপাদানের মাধ্যমে তার অভাবগুলো পূরণ করে সে উৎসাহিত, অনুপ্রাণিত হবে এবং কাজের প্রতি তার আগ্রহ বাড়াবে। সেজন্য বলা হচ্ছে প্রেষণা অভাব কেন্দ্রিক। আমরা আবার বলছি যে যেহেতু প্রেষণা অভাব কেন্দ্রিক, ব্যবস্থাপক একই পর্যায়ে বিভিন্ন কর্মীকে ভিন্ন ভিন্ন পর্যায়ে ভিন্ন ভিন্ন কর্মীর অভাবগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ব্যবস্থাপক এই ভিন্ন ভিন্ন অভাব, ভিন্ন ভিন্ন কর্মীর অভাবগুলো খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে সেই অভাবগুলো পূরণ করার চেষ্টা করে। এখন যদি আমরা চিন্তা করি যে যেহেতু ভিন্ন ভিন্ন অভাব, ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন অভাব তৈরি হতে পারে, একই পর্যায় থেকে একই ধরনের কর্মী কিন্তু ভিন্ন অভাব থাকতে পারে, সেক্ষেত্রে প্রতিষ্ঠান তার সামর্থ্য অনুযায়ী কর্মীদের যোগ্যতা এবং দক্ষতা এবং পরিস্থিতি অনুযায়ী এবং ব্যবস্থাপকের দৃষ্টিভঙ্গি অনুযায়ী ভিন্ন ভিন্ন কর্মীকে তার অভাবগুলো পূরণ করে উৎসাহিত, অনুপ্রাণিত করে তার কর্মদক্ষতা এবং কর্মচঞ্চলতা
বাড়ানোর চেষ্টা করে। তাহলে আমরা অভাব পেয়েছি দুই প্রকার। আমরা প্রেষণাকে পেয়েছি দুই প্রকার প্রেষণা আছে। একটা হচ্ছে আমাদের ইতিবাচক প্রেষণা, আর একটা হচ্ছে আমাদের নেতিবাচক প্রেষণা। আমরা বলেছি প্রেষণা দুই প্রকার। আরটা হচ্ছে নেতিবাচক প্রেষণা। ইতিবাচক প্রেষণা নেতিবাচক প্রেষণা একটু সংজ্ঞাটা আমরা যাই। ইতিবাচক প্রেষণা বলতে বোঝায় একটা প্রতিষ্ঠানে ব্যবস্থাপক যখন তার অধীনস্থ কর্মীকে উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে কর্মদক্ষতা বাড়ানোর চেষ্টা করে, মানসিক উন্নতি করার চেষ্টা করে, অথবা তার লক্ষ্য অভাব বা লক্ষ্যগুলি পূরণের চেষ্টা করে, ইতিবাচক প্রক্রিয়া তার হচ্ছে উৎসাহ উদ্দীপনা দিয়ে, তখন তাকে বলবো ইতিবাচক প্রেষণা। আমি আবারও বলছি, যখন ব্যবস্থাপক তার অধীনস্থ কর্মীকে ইতিবাচক উপায়ে উৎসাহ উদ্দীপনা, আর্থিক অনার্থিক বিভিন্ন উপকরণ দিয়ে তার অভাবগুলো পূরণ করার চেষ্টা করে, তখন সেটাকে বলবো আমরা ইতিবাচক প্রেষণা। আর নেতিবাচক প্রেষণা বলতে তার বিপরীতটা হচ্ছে যখন ব্যবস্থাপক মনে করে, আমরা কিন্তু আগেই বলেছি যে প্রেষণা কিন্তু ব্যবস্থাপকদের কিছু দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। কিছু ব্যবস্থাপক আছে ইতিবাচক উপায়ে উৎসাহিত অনুপ্রাণিত করে বিভিন্ন আর্থিক অনার্থিক উপাদান দিয়ে কর্মীদেরকে থেকে কাজ আদায়ের চেষ্টা করে, তার মানসিক অথবা তার যোগ্যতা দক্ষতা অনুযায়ী কাজ আদায়ের চেষ্টা করে। আবার কিছু ব্যবস্থাপক আছে তার দৃষ্টিভঙ্গি অনুযায়ী নেতিবাচক ভাবে প্রেষিত করে কর্মীদের ভিতর থেকে তার যোগ্যতা দক্ষতা আদায়ের জন্য উৎসাহিত অনুপ্রাণিত করার চেষ্টা করে। নেতিবাচকের ভিতরে আছে তিরস্কার করা, বরখাস্ত করা, ছাঁটাই করা, অথবা অন্য কোনো ভয় ভীতি প্রদর্শনের মাধ্যমে কর্মীদের ভিতর থেকে কাজ আদায়ের চেষ্টা করে। তাহলে আমরা প্রেষণা দুটা ভাগ পেয়েছি, একটা হচ্ছে ইতিবাচক প্রেষণা, অন্যটি হচ্ছে নেতিবাচক প্রেষণা। ইতিবাচক প্রেষণার কথা আমরা বলেছি যখন ইতিবাচক ভাবে উৎসাহিত অনুপ্রাণিত করে কর্মীদেরকে কাজ আদায়ের চেষ্টা করে। ইতিবাচক প্রেষণা আবার দুটো ভাগ আছে। আমরা ইতিবাচক প্রেষণা এখন চলে যাব। ইতিবাচক প্রেষণার দুটো ভাগ আছে। একটা হচ্ছে আর্থিক প্রেষণা, অন্যটি হচ্ছে অনার্থিক প্রেষণা। আবারও বলছি, ইতিবাচক প্রেষণা দুটো ভাগ আছে, একটা হচ্ছে আর্থিক প্রেষণা, অন্যটি হচ্ছে অনার্থিক প্রেষণা। প্রিয় শিক্ষার্থী, ইতিবাচক প্রেষণার যে দুটো ভাগ আছে, আর্থিক বা অনার্থিক, এখানে কিন্তু অনেকগুলো পয়েন্ট আছে। অনেকগুলো পয়েন্টগুলো কিন্তু আমরা কখনোই বোর্ডে লিখতে পারবো না। আমরা যখন একটু একটু করে আলোচনা করব, প্রত্যেকটা পয়েন্ট তোমরা একটু খাতায় লিখে নাও এবং ওই পয়েন্টগুলো আমরা আলোচনা করবো। যেমন ইতিবাচক আর্থিক প্রেষণার ভিতর কি আছে, শুধু আর্থ সংক্রান্ত সুযোগ সুবিধা দিয়ে ব্যবস্থাপক তার কর্মীদের উৎসাহিত অনুপ্রাণিত করাকে বলা হচ্ছে আর্থিক প্রেষণা। আবারও বলছি, ইতিবাচক প্রেষণা দুই প্রকার, একটা হচ্ছে আর্থিক প্রেষণা, একটা হচ্ছে অনার্থিক প্রেষণা। আর্থিক প্রেষণা বলতে আমরা বুঝি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক যখন অর্থ সংক্রান্ত বা আর্থিক সুযোগ সুবিধা দিয়ে কর্মীদের উৎসাহিত বা অনুপ্রাণিত করার চেষ্টা করে, তখন সেটাকে বলবো আমরা আর্থিক প্রেষণা। আর্থিক প্রেষণা এবং একটা প্রতিষ্ঠানে কর্মীরা সবচেয়ে বেশি উৎসাহিত এবং অনুপ্রাণিত হয় প্রকৃতপক্ষে আর্থিক প্রেষণা পেয়ে, এবং এই আর্থিক প্রেষণা পাওয়ার জন্যই কর্মীরা তার কর্মচঞ্চলতা প্রকাশ করে, দক্ষতা এবং যোগ্যতা প্রকাশ করে, এবং আর্থিকভাবে সে সচ্ছল হতে চায় তার নিজের জীবনের জন্য, পরিবারের জন্য। তাহলে আর্থিক প্রেষণা কি কি উপাদানগুলো আছে? প্রথমে আমরা বলবো কর্মীর যোগ্যতা এবং তার ন্যায্য মজুরি, বলবো আমরা বোনাস, তারপরে সঠিক সময়ে তার ইনক্রিমেন্ট দেওয়া, আর্থিক নিরাপত্তা, পদোন্নতি, বীমা সুবিধা। আমার প্রিয় শিক্ষার্থী, আমরা আশা করি তোমরা পয়েন্টগুলো একটু লিখবে। আবাসন সুবিধা প্রতিষ্ঠান যেটা দিয়ে থাকে, যাতায়াত সুবিধা, চিকিৎসা সুবিধা, শিক্ষা ব্যবস্থা, যে কোনো বিপদে কর্মী যাতে প্রতিষ্ঠান থেকে আর্থিক সাহায্য পায়, সেই বিপদের সাহায্য। তারপরে বলবো ঋণ সুবিধা,
এইগুলো হলো আর্থিক সুবিধা। এগুলো সমস্ত কিছুই কিন্তু অর্থের সাথে সম্পর্কিত। অর্থাৎ প্রতিষ্ঠান এই সুবিধাগুলো দিয়ে, এই আর্থিক প্রেশারগুলো দিয়ে কর্মীকে সবচেয়ে বেশি উৎসাহিত এবং অনুপ্রাণিত করার চেষ্টা করে। আমরা একটু ছোট্ট করে একটু আলোচনা করি। প্রথমে বলা হচ্ছে ন্যায্য পারিশ্রমিক। ন্যায্য পারিশ্রমিকের অর্থই হচ্ছে একজন কর্মী তার যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী সে পারিশ্রমিক পেতে চায় প্রতিষ্ঠান থেকে, এবং প্রতিষ্ঠান যদি একজন কর্মীকে তার যোগ্যতা এবং দক্ষতা মূল্যায়ন করে সঠিক পারিশ্রমিক দিয়ে থাকে, তাহলে কর্মী কিন্তু তার অবস্থা অনুযায়ী, তার যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী পারিশ্রমিক পাচ্ছে এবং কোম্পানি তাকে দিচ্ছে, এই চিন্তা করে কিন্তু সে আরো বেশি যোগ্য এবং দক্ষ হওয়ার চেষ্টা করে এবং প্রতিষ্ঠানকে সে যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য সাহায্য করে। তারপরে বলবো আমরা বোনাসের কথা বলা হচ্ছে বিভিন্ন উৎসবে কোম্পানি যাতে সঠিক সময়ে প্রতিষ্ঠানের অধীনস্থ কর্মীকে বা প্রতিষ্ঠানের সকল কর্মীকে বোনাস দিয়ে থাকে। এটা কিন্তু বছর অন্তর বা বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন উৎসবে পাওয়া কিন্তু একটা বিষয়। তারপর আমরা বলবো আর্থিক নিরাপত্তা। আর্থিক নিরাপত্তার অর্থই হচ্ছে সঠিক সময়ে মজুরি পাওয়া বা সঠিক সময়ে সঠিক পরিমাণে মজুরি পাওয়া, যাতে এক মাসের মজুরি আরেক মাসে না পায় অথবা কোনো মাসের জন্য মজুরি তার কম না আসে। তারপর আমরা বলবো পদোন্নতি অর্থ কি তোমরা সেটা অবশ্যই জানো। একজন কর্মীকে যখন তার বর্তমান অবস্থান থেকে আরো উচ্চ পদে আরোহণ করা হয়, তখন তাকে পদোন্নতি বলা হয়। এবং পদোন্নতির মাধ্যমে একজন কর্মীর মানসিক প্রশান্তি আসে। তার যে যোগ্যতা এবং দক্ষতার মূল্যায়ন হচ্ছে সে চিন্তা করে, সেরকম পদোন্নতি পাওয়ার সাথে সাথে নতুন পদে, উচ্চতর পদে কিছু আর্থিক সুযোগ সুবিধা এবং প্রাতিষ্ঠানিক কিছু সুযোগ সুবিধা সে ভোগ করে থাকে। তারপরে আমরা বলবো যে বিপদের সাহায্য। অনেক সময় কর্মীরা কোনো কারণে যদি বিপদগ্রস্ত হয়, প্রতিষ্ঠান যাতে তাকে আর্থিকভাবে সহায়তা করে থাকে, সেটাকে বলা হয় বিপদের সাহায্য, অথবা প্রতিষ্ঠান যাতে তাকে ঋণ দিয়ে সহায়তা করে থাকে। আমরা বলেছিলাম যাতায়াত সুবিধা, আবাসিক সুবিধা, তারপরে চিকিৎসা সুবিধা এবং শিক্ষাক্ষেত্রের সুবিধা। এই সুবিধাগুলো একজন কর্মীকে তার প্রতিষ্ঠান যদি তার যাতায়াত সুযোগ সুবিধা, এই সময় আমাদের দেশে কিন্তু যাতায়াতের সুযোগ সুবিধা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি প্রতিষ্ঠান তার যাতায়াতের জন্য নির্দিষ্ট যানবাহন দিয়ে থাকে, সেটা একটা আর্থিক সুবিধা, তাকে আর বাহিরে অতিরিক্ত খরচ করে প্রতিষ্ঠানে যেতে হয় না। অথবা প্রতিষ্ঠান যদি মনে করে যে যাতায়াত সুবিধার জন্য কোনো যানবাহন দিতে পারছে না, তাহলে একটা ভালো পরিমাণ অর্থ যাতায়াত খরচ হিসেবে দিয়ে দেওয়া। আবাসন সুবিধা হচ্ছে প্রতিষ্ঠান থেকে বাসস্থানের ব্যবস্থা করা, এবং বাসস্থানের সাথে সাথে তার আমরা জানি প্রতিষ্ঠান যদি কোনো কর্মীকে আবাসন ব্যবস্থা করে, সেখানে কিন্তু প্রতিষ্ঠানে তার আবাসনের সুবিধার জন্য ভাড়ার পরিমাণ অথবা ভাড়াহীনভাবে কিন্তু আবাসনের সুবিধা দিয়ে থাকে। তারপরে সন্তানদের চিকিৎসার সুবিধা, তারপরে হচ্ছে শিক্ষা সুবিধা এবং চিকিৎসা সুবিধা। আমরা তো বলেছিলাম বিমা সুবিধা। বিমা সুবিধাটা একটু বুঝে নাও। বিমা সুবিধা হচ্ছে যখন কর্মীরা ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করে, এই ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করার জন্য যাতে যে কোনো ধরনের সমস্যা হলে যাতে ক্ষতিপূরণ বাবদ প্রতিষ্ঠান এবং বিমা কোম্পানি যদি ওই কর্মীকে আর্থিক সহায়তা দিয়ে থাকে বা ঝুঁকি বন্টন করে থাকে, সেটাকে বলা হয় বিমা সুবিধা। বিমা সুবিধা কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানে কোনো একক ব্যক্তির ক্ষেত্রে কোনো বিমা করা হয় না। তোমরা অবশ্যই বিমাতে পড়েছো, যখন কোনো প্রতিষ্ঠানে বিমা করা হয় সমগ্র কর্মীকে এট এ টাইম তাদেরকে বিমার আওতায় এনে, যেটাকে গ্রুপ বিমা বলা হয়। এবং গ্রুপ বিমার সুবিধা হচ্ছে যখন প্রতিষ্ঠানে কোনো দুর্ঘটনা ঘটে, এই বিমার আওতায় থেকে কর্মীর বিমা কোম্পানির কাছ থেকে এবং প্রতিষ্ঠান থেকে আর্থিক সহায়তা এবং সুবিধা এবং ঝুঁকি বন্টন করতে পারে। আমরা বলেছি যে আর্থিক সুবিধা, এখন আমরা অনার্থিক সুবিধার কথা বলবো। অনার্থিক প্রেষণার অর্থই হচ্ছে যে প্রেষণা আসলে অর্থের সাথে সম্পর্কিত না। আমরা যে এতক্ষণ পড়েছি আর্থিক প্রেষণার অর্থই হচ্ছে কোম্পানি বিভিন্ন আর্থিক সুযোগ সুবিধা দিয়ে যে প্রেষণা দিয়ে থাকে, তাকে বলা হয় আর্থিক প্রেষণা। এবং এখন আমরা বলছি অনার্থিক প্রেষণা। অনার্থিক প্রেষণার অর্থই হচ্ছে কোম্পানি যখন অর্থ না দিয়ে অন্যান্য বিষয় বা উপকরণ দিয়ে কর্মীকে উৎসাহিত অনুপ্রাণিত করার চেষ্টা করে, সেটাকে বলবো আমরা অনার্থিক প্রেষণা। অনার্থিক প্রেষণার উপাদানগুলো হচ্ছে যে অনুকূল কাজের পরিবেশ, চাকরির নিরাপত্তা, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। তোমরা একটু প্লিজ পয়েন্টগুলি লিখে নাও।
তাহলে আমাদের ডিসকাস করতে সুবিধা হবে। আমি আবার প্রথম থেকে বলছি, প্রথমে বলছি অনুকূল কাজের পরিবেশ, চাকরির স্থায়িত্ব বা নিরাপত্তা, তারপরে বলবো আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, প্রতিষ্ঠানে গণতান্ত্রিক মতামত প্রকাশের চর্চা, কর্তৃত্ব প্রদান করা, কর্তৃত্বের সাথে তার কর্তৃত্ব প্রদান করে সেই কর্তৃত্ব যাতে সে প্রয়োগ করতে পারে সে ক্ষমতা দেওয়া, ব্যবস্থাপক এবং কর্মীদের সাথে ভালো সম্পর্ক, সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক, বলবো প্রশংসা এবং কাজের প্রশংসা এবং পুরস্কৃত করা, বলবো আমরা অনার্থিক প্রাতিষ্ঠানিক সুনাম, বিভিন্ন নমনীয় শ্রম ঘন্টা যাতে কর্মী একটা নমনীয়ভাবে মানে দীর্ঘ সময় কাজ না করে একদম নিয়ম অনুযায়ী যে কাজের ঘন্টা থাকবে সেটাকে বলে নমনীয় কাজের ঘন্টা। তারপরে বলবো আমরা বিশ্রাম বা অবসাদগ্রস্ত হলে যাতে কর্মী বিশ্রাম দিতে পারে সে সুবিধা। তার মানে এই বিষয়গুলো কিন্তু আসলে প্রতিষ্ঠানে অর্থ সংক্রান্ত বা আর্থিক সুযোগ সুবিধার সাথে সম্পর্কিত না। এই বিষয়গুলো কিন্তু আসলে প্রতিষ্ঠানের বিভিন্ন সুযোগ সুবিধা যেগুলো অর্থের সাথে সম্পর্কিত না, সেই সুযোগ সুবিধাগুলোর সাথে সম্পর্কিত। প্রথমে আমি একটু আলোচনা করি, একটা হচ্ছে অনুকূল কাজের পরিবেশ। আমরা জানি যে প্রতিষ্ঠানের কর্মীরা যখন অনুকূল কাজের পরিবেশ পায় তখন কিন্তু তার ভিতরে কাজের প্রতি একটু আগ্রহ থাকে, কারণ সকলেই চায় যে একটা উন্নত কাজের পরিবেশে সে কাজ করবে এবং সেই কাজের পরিবেশ যাতে তার মানসিক শারীরিক একটা প্রশান্তি থাকে এবং মানসিক এবং শারীরিক প্রশান্তির মাঝে সে কর্মীর যোগ্যতা এবং দক্ষতা প্রদর্শন করতে সহজ হয়। আমরা কিন্তু জানি যে আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলো তোমরা এখন জানো যে গ্রিন ফ্যাক্টরি নামে একটা ওয়ার্ড ব্যবহার করা হয়, যেখানে প্রাকৃতিক সুযোগ সুবিধার সাথে আলো বাতাসটা ভালো আছে, এইটা পরিবেশে কর্মীরা কাজ করে, যেখানে কর্মীরা প্রকৃতির সাথে, প্রকৃতির আলো, প্রকৃতির বাতাস অথবা সহকর্মীদের সাথে সম্পর্ক এগুলি নিয়ে কিন্তু একটা অনুকূল পরিবেশ তৈরি হয়। তারপরে আমরা বলবো চাকরির স্থায়িত্ব বা নিরাপত্তা। যখন তখন কর্মী চাকরি চলে যাবে না অথবা প্রতিষ্ঠান হঠাৎ করে কর্মীকে ছাঁটাই বা বরখাস্ত করবে না। এই যে চাকরির নিরাপত্তা, এই নিরাপত্তার কারণে একজন কর্মী যদি এই শুধু চাকরির নিরাপত্তার স্বার্থে অনেক সময় উচ্চতর বেতন চাইতে কম বেতনে চাকরি পেলেও কিন্তু একটা প্রতিষ্ঠান ছেড়ে সে কখনো যেতে চায় না। তারপরে বলবো আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হচ্ছে একটা কর্মী তারা যে বিভাগে কাজ করে সেই বিভাগের সকল কর্মীদের সাথে তারা একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকতে হবে, যে সম্পর্কটা আসলে একজন কর্মী যে শ্রম ঘন্টার ভিতরে সে প্রতিষ্ঠানে কাজ করে সেই শ্রম ঘন্টার ভিতরে শারীরিক মানসিক মত বিনিময় আলাপ আলোচনা এগুলো একটা ভালো সম্পর্ক তৈরি করে, যাতে তার নিজের কষ্ট অভিব্যক্তি প্রকাশ করতে পারে, সুখ অভিব্যক্তি প্রকাশ করতে পারে, নিজে যেমন বলতে পারে অন্যজনটাও সে শেয়ার করতে পারে। তারপরে আমরা বলবো প্রাতিষ্ঠানিক সুনামের কথা বলেছেন। প্রাতিষ্ঠানিক সুনাম অর্থ হচ্ছে একটা সুনামধন্য কোম্পানিতে বা প্রতিষ্ঠানে একজন কর্মী যখন কাজ করবে তখন তার ভিতরে একটা আত্মতৃপ্তি থাকবে যে আমি একটা বড় প্রতিষ্ঠানে কাজ করছি এবং এই বড় প্রতিষ্ঠানে কাজ করার অজুহাতে সে আগের চেয়ে দক্ষ এবং যোগ্য হতে চায়, কারণ সে এই বড় প্রতিষ্ঠান সুনামধন্য প্রতিষ্ঠানে সে কখনো ত্যাগ করতে চায় না বা সেই প্রতিষ্ঠানে দীর্ঘ সময় সে কাজ করতে চায়। তারপরে আমরা বলবো যে ব্যবস্থাপকদের সাথে কর্মীদের সাথে সম্পর্ক। আমরা জানি যে বর্তমান যুগে আধুনিক যুগে কর্মী ব্যবস্থাপক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কর্মী ব্যবস্থাপক সম্পর্ক যত উন্নত হবে প্রতিষ্ঠানে কর্মীরা কাজ করতে তত আগ্রহ বোধ করবে এবং নিজস্ব মতামত, আমরা বলেছিলাম গণতান্ত্রিক চর্চা, যে নিজস্ব মতামত প্রকাশ করতে পারে, কাজের ক্ষেত্রে আদেশ বা নির্দেশ আসলে সেগুলি কিভাবে পালন করবে এই বিষয়গুলো খুব ভালোভাবে তারা মত প্রকাশ করতে পারে। মত প্রকাশের যে স্বাধীনতা সেটা কিন্তু ব্যবস্থাপক এবং কর্মী সম্পর্ক যদি ভালো থাকে সেখানে গণতান্ত্রিক চর্চাটা ভালো হবে, মত প্রকাশের স্বাধীনতা ভালো আসবে। তারপর আমরা পড়েছি কর্তৃত্ব প্রদান করে এবং কর্তৃত্ব প্রদানের সাথে সাথে কর্তৃত্ব পালন করার মতো ক্ষমতাটা দেওয়া। একজন ব্যবস্থাপক কর্মীকে যখন তার পদ অনুযায়ী কর্তৃত্ব দিবে সেই কর্তৃত্বের সাথে কর্তৃত্ব প্রয়োগ করার ক্ষেত্রে কিন্তু তার ভিতরে ক্ষমতা দিতে হবে, যাতে সে যে কাজটা করবে সেই কাজ আদায় করার ক্ষেত্রে
সে প্রতিষ্ঠানের অন্যান্য কর্মীদের সাথে সহকর্মীদের সাথে কিছু কর্তৃত্ব প্রয়োগ করতে পারে বা তার অধীনস্থ কর্মীর সাথে কর্তৃত্ব প্রয়োগ করতে পারে কাজ আদায়ের ক্ষেত্রে এবং জবাবদিহিতার ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা যেটা জানলাম, ইতিবাচক প্রেরণা দুই প্রকার, একটা হচ্ছে আর্থিক প্রেরণা, একটা হচ্ছে অনার্থিক প্রেরণা। আমরা কিন্তু প্রথমেই বলেছিলাম যে প্রেরণা দুই প্রকার। আমরা বলেছিলাম প্রেরণা দুই প্রকার, একটা হচ্ছে আর্থিক প্রেরণা, একটা হচ্ছে ইতিবাচক প্রেরণা। প্রেরণা দুই প্রকার, একটা হচ্ছে ইতিবাচক প্রেরণা, নেতিবাচক প্রেরণা। এবং ইতিবাচক প্রেরণার ক্ষেত্রে আমরা বলেছিলাম যখন কর্মীদেরকে উৎসাহ উদ্দীপনা না দিয়ে বা আর্থিক বা অনার্থিক বিভিন্ন সুযোগ সুবিধা না দিয়ে যখন প্রেষিত করার চেষ্টা করে এবং কর্মীদের কাছে যোগ্যতা এবং দক্ষতা আদায়ের চেষ্টা করে, তখনই সেটাকে বলা হয় নেতিবাচক প্রেরণা। নেতিবাচক প্রেরণার নেতিবাচক প্রেরণার অর্থই হচ্ছে একজন কর্মী যখন সে কাজ করতে চাবে না বা তার অভাব অনুভূত হবে, অথবা তার শারীরিক মানসিক ভাবে সে অযোগ্য বা অদক্ষ হয়ে যাবে, অথবা তার অভাব পূরণ করার জন্য ব্যবস্থাপক কর্তৃপক্ষ যে সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল সেগুলো দিবে না, তখন সে কর্মীর ভিতরে যোগ্যতা এবং দক্ষতা পাওয়া যাবে না। এবং কর্মীকে তখন ব্যবস্থাপক তার বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে ব্যবস্থাপক চিন্তা করে যে কর্মীদের দিয়ে কাজ আদায়ের সহজ পদ্ধতি হচ্ছে কর্মীদের বিভিন্নভাবে নেতিবাচক প্রেরণা দিয়ে কাজ আদায় করা। নেতিবাচক প্রেরণার ক্ষেত্রে আমরা আগে কিন্তু বলেছিলাম যে কর্মীদেরকে বিভিন্ন পর্যায়ে কাজ যদি না করে সেরকম তিরস্কার করা। তোমরা একটু পয়েন্টগুলো লিখে নাও। নেতিবাচক প্রেরণা প্রথমে বলা হচ্ছে তিরস্কার, তারপর হচ্ছে পদায়ন, তারপরে বলা হচ্ছে সাটাই, তারপরে বলা হচ্ছে বহিষ্কার বা বরখাস্ত। প্রথমে আমরা তিরস্কার থেকে যাই। কিন্তু কর্মী যদি তার কোনো অভাবের কারণে, প্রয়োজনের কারণে প্রতিষ্ঠানিক কাজে অনাগ্রহ হয় অথবা অযোগ্য বা অদক্ষ হয়, তখন কিন্তু তাকে বিভিন্নভাবে তার কাজে যে অসন্তুষ্ট অথবা তার যে কাজ সঠিকভাবে হচ্ছে না সেই বিষয়ে কিন্তু তিরস্কার করা হয়। এই তিরস্কারের ব্যবস্থাপক চিন্তা করে কর্মীদের যদি তিরস্কার করা হয় এবং তার কাজের ভুল ত্রুটি সকলের সামনে অথবা তার সামনে উপস্থাপন করা হয়, তাহলে কর্মীরা যোগ্যতা এবং দক্ষ হবে। এটা কিন্তু সম্পূর্ণ ব্যবস্থাপকদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। তারপরে বলা হচ্ছে যে পদায়ন। পদায়ন অর্থ হচ্ছে একজন কর্মীকে যখন তার নির্দিষ্ট পদের জন্য কর্তৃত্ব এবং ক্ষমতা দেওয়া হয়, যদি সে তো কর্তৃত্ব এবং ক্ষমতা প্রয়োগ করে তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারে বা ত্রুটিপূর্ণ দায়িত্ব পালন করে, তখন কিন্তু তাকে বর্তমান পদ থেকে ছোট আরো নিচের দিকে পদে অবস্থান করা হয়, সেটাকে বলা পদায়ন। পদোন্নতি, আমরা কিন্তু পদোন্নতি বলেছি বর্তমান পদ থেকে উচ্চতর পদে যাওয়া, আর পদায়ন হচ্ছে যে বর্তমান পদ থেকে তার নিম্ন স্তরে পদে দেওয়া। এটা কিন্তু এক ধরনের নেতিবাচক প্রেরণা। এই কারণে যে ব্যবস্থাপক চিন্তা করে কর্মীকে যে পদ দেওয়া হয়েছে, যদি সেই পদে কাজে যোগ্য না হয়ে থাকে, তাহলে তাকে আরো নিচু পদে দিয়ে তাকে আরো যোগ্য করে তারপর তার যোগ্য পদে অবস্থান করা হবে। তারপরে বলা হচ্ছে বরখাস্ত করা। বরখাস্ত আমরা জানি যে বিভিন্ন কারণে কর্মীদেরকে তার কাজের যোগ্যতা, দক্ষতা অথবা অসৎ আচরণ করার জন্য অনেক সময় কর্মীদেরকে বরখাস্ত করা হয়। এবং বরখাস্তের কারণটা হচ্ছে কর্মী যাতে তার যোগ্যতা, দক্ষতা যেমন প্রদর্শন করতে অপারগ হচ্ছে, সেরকমই কিন্তু তার অসৎ কোনো আচরণের জন্য যেটা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে অথবা কর্মী তার ব্যক্তিগত স্বার্থ অধ্যয়নের জন্য প্রতিষ্ঠানের ক্ষতি করছে, তখন সেই কর্মী কিন্তু বরখাস্ত করা হয়। তারপরে আমরা বলবো যে আমাদের তিরস্কার হলো, পদায়ন হলো, বরখাস্ত হলো, তারপরে হচ্ছে আমাদের এইগুলো আমাদের নেতিবাচক প্রেরণা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের যে বিষয়গুলো পড়া হলো সেই বিষয়গুলো কিন্তু আমাদের প্রেরণা সংক্রান্ত দ্বিতীয় পত্রে এই অধ্যায়গুলো পড়া হলো। আশা করি তোমরা ক্লাসটা সঠিকভাবে করতে পারবে এবং পরবর্তীতে আমরা এই অধ্যায় বাকি অংশটুকু পরবর্তী ক্লাসে শুরু করব, তাহলে আমাদের পুরো অধ্যায়টি শেষ হবে। তাহলে আমরা আজকে এই পর্যন্ত আমাদের ক্লাস শেষ হয়েছে। সবাই সুস্থ থাকো, নিরাপদ থেকো, নিরাপদ রেখো নিজের পরিবারকে। আল্লাহ হাফেজ, ভালো থেকো, আসসালামু আলাইকুম। তুমি অফ করে দাও, অফ করে দাও।
বুঝতেছি না, তোমার মোবাইলটা নিয়ে আসছি, টাইম বুঝবো কেমন করে?